আন্দোলনকে ঘিরে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা এক ধরনের হত্যাযজ্ঞ হতে পারে। ভয়াবহ পরিস্থিতি, ভাঙচুর, যথেষ্ট ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশ। আসলে কোটা আন্দোলনটা হয়তো যৌক্তিক ছিল, যে কারণেই কোর্ট তাদের পক্ষে রায় দিয়েছে। কিন্তু আসলে আন্দোলন করাটা খুব কঠিন, কারণ দুই পক্ষেরই মানুষ থাকে। একদল আন্দোলন করলে তারা মনে করে তারা লাভবান হবে, আর একদল মনে করে আন্দোলনটাকে প্রতিহত করলে লাভবান হবে। আসলে এটা জটিল একটা প্রতিদ্বন্দ্বিতা। আমি যদি একজন এমপির কথা বলি, সেই এমপির ছেলে যদি আপনি হন, তাহলে হয়তো আপনি 50 নাম্বার পেলে একটা চাকরি পাবেন। কিন্তু আপনি তো এমপির ছেলে না, তাহলে আপনাকে কি করতে হবে? 60 নাম্বার পেতে হবে, 65 নাম্বার পেতে হবে, 70 নাম্বার পেতে হবে। আর মনে রাখতে হবে যে এমপির ছেলে সহজেই সুবিধা পেয়েছে, যে সুবিধার কারণে তার পক্ষে 50 নাম্বার পাওয়াই খুব কঠিন হবে। কিন্তু আপনি সাধারণ ছেলে, আপনার অনেক অসুবিধা আছে, আপনি কিন্তু একটু চেষ্টা করে আপনি 70 পেতে পারেন। কারণ কি, যখন আপনি সুবিধার মধ্যে থাকেন তখন কিন্তু আপনার পরিশ্রম কমে যায়, মানে বিষয়টা উল্টা হয়ে যায়। সেজন্য ফ্রান্সিস বেকন বলছে যে অ্যাডভার্সিটি হলো ভালো, তার মানে অসুবিধাটাই ভালো। দেখেন, যে এলাকায় শস্য হয় না, ফসল হয় না, বৈরী আবহাওয়া থাকে, মাটিটা সুন্দর না, তারা কিন্তু তাদের ছেলে মেয়ে তারা বিদেশে যাচ্ছে, অনেক বড় কিছু করছে, তারাই কিন্তু অনেক অর্থশালী। এই আমাদের রাজশাহী বলা যায় যে তেমন একটা দুর্যোগ হয় না, আম হয়, ফসল হয়, আগে ইক্ষু হতো খুব বেশি, পাট। কিন্তু দেখা যাচ্ছে যে এরা একটু পিছিয়ে থাকে, তারা বাড়ি ফেলে যায় না, তারা বাবা মায়ের কাছেই থাকে। কিন্তু যাদের অবস্থা ভালো না, বিপদে আছে, যাদের ফসল হয় না, সেই সব এলাকার ছেলেমেয়েরা দেশের বাইরে গিয়ে অনেক এগিয়ে যায়। তার মানে হলো আপনি শহরের ছেলে, আপনার দাদা শহরে জন্ম, আপনি খুব একটা ভালো এগোতে পারেননি। কারণ হলো যে আপনার পাশে স্কুল আছে, রাস্তা, সব সুযোগ সুবিধা আছে। যখন আপনি সব সুবিধা সুযোগ পাবেন, তখন দেখা যাবে যে উল্টা ঘটনাটা হবে, আপনার মধ্যে আরাম আয়েশ আসবে, টেনশান থাকবে না, বড় কিছু করা বা হওয়ার চেষ্টা করবেন না। ফলে কি দাঁড়াবে? উল্টাটাই হবে। ফলে আমার বক্তব্য হলো যে হ্যাঁ, এমপির ছেলে 50-এই পাশ করে যাবে, আপনি এমপির ছেলে না বলে আপনাকে 70 পেতে হবে, 65 পেতে হবে, 60 পেতে হবে, সেটা অন্যায়, অবশ্যই এটা অন্যায়। কিন্তু আপনি তো পারছেন না, আপনি বরং সে চেষ্টাই করেন। আস্তে আস্তে আপনিও একদিন স্বাবলম্বী হবেন, শক্তি আপনার আসবে, আপনি কিছু করতে পারবেন। তো অনেক ছেলেমেয়েরা এখন হয়তো বলছে, যে শোনা যাচ্ছে যে এত ক্ষতি হবে জানলে তো আমি কোটা আন্দোলন করতাম না। আসলে ক্ষতি যে হবে এটা দর্শন জ্ঞান থাকলে বোঝা যাবে। কারণ হলো যে বেশিরভাগ মানুষই সুবিধা সুযোগ সন্ধানী। একটা গ্রুপ আছে তারা চায় আন্দোলন হোক, গন্ডগোল হোক, আবার আর একটা গ্রুপ আছে তারা চায় না। দুই পক্ষেরই মানুষ আছে। ধরেন আপনি ইউনিভার্সিটিতে একজনকে একটা চড় মারলেন, তখন আওয়ামী লীগ ভাববে যে ছেলেটা চড় খেলো আমাদের আওয়ামী লীগের ছেলে, আর বিএনপিরা ভাবলো যে যে চড় মারলো সে আমাদের ছেলে। তখন হলো কি, মারামারি বেঁধে গেল, পলিটিক্যাল ব্যাপার চলে আসলো। কিন্তু আসলে কিন্তু দুইজন গল্প করতে করতে একটা মনোমালিন্য হয়, একটা পরিস্থিতিতে একজন আর একজনকে মারে। এরকম অনেক জটলা আছে। যেমন ধরেন টুইন টাওয়ার, যারা ভাবলো যে আমেরিকা তো খারাপ, তাদেরকে শাস্তি দিতে হবে, টুইন টাওয়ার যদি আমরা ভূপাতিত করি তাহলে তারা জব্দ হবে। আসলে তা না, তারা জব্দ হয়নি, উল্টা আমাদেরই জব্দ করেছে। আপনি দেখবেন যে চিতাবাঘ পানি খেতে যে কুমির অ্যাটাক করে, কুমির তো জানে না যে এক সময় সেই মারা যাবে। ফলে কুমির অ্যাটাক করে পানিতে যখন নেয়, তখন মারামারি করতে করতে দেখা যায় যে এক সময় কুমিরই বিপদে পড়ে যায়। চিতাবাঘ সে কুমিরের গলা রোধ করে একসময় মেরে ফেলে। কেন? কারণ কুমিরের অনেক শক্তি, এটা ঠিক, কিন্তু কুমিরের পা ছোট, সে কিন্তু মাটির আশ্রয় নিতে পারে না, পানির আশ্রয়ে সে অনেকটা শক্তিশালী। কিন্তু যে চিতাবাঘ, সে কিন্তু তার হাত পা ভিন্ন রকমের,
তার শক্তি অন্য রকমের, সেজন্য পরাস্ত করে ফেলতে পারে সে কুমিরকে। তার মানে কুমির অ্যাটাক করতে গেছে, খেতে গিয়ে দেখা যাচ্ছে কুমিরই সেই চিতাবাঘের পেটে যাচ্ছে। চিতাবাঘ অনেক দুর্বল, বাঘ বা সিংহ অনেক বেশি শক্তিশালী, তারপরেও দেখা যায় চিতাবাঘ হেরে যায়, ওই কুমিরই জিতে যায়। তার মানে এটা আসলে কাউকে ছোট বড় করার জন্য না, পৃথিবীতে ছোট বড় থাকবে, আন্দোলনও থাকবে, সবই থাকবে, তবে একটু লিমিটেশনস থাকবে। একটু ভাবতে হবে যে কিভাবে আমি জয়ী হতে পারবো, যা আমি ভাবছি সেটা ঠিক কিনা, যা আমি ভাবছি সেটা ঠিক না কেন, কারণ আমার জ্ঞান নাই, দর্শন জ্ঞান নাই, অনেক জটিল জ্ঞান, সেটা দর্শনই আপনাকে বলে দিতে পারে কোনটা ঠিক কোনটা ভুল। আপনি আজকে আন্দোলন করছেন, 5 দিন পরে সেটার যে কি পরিণতি হবে সেটা কিন্তু একজন দার্শনিক বুঝতে পারবে, আপনি বুঝতে পারবেন না। তার মানে আসলে যৌক্তিক ছিল আন্দোলনটা, এবং সেই মোতাবেক কিন্তু হাইকোর্ট রায়ও দিয়েছে, সমাধানও হয়েছে। শেখ হাসিনার আমি যেটা দেখি সেটা হলো যে তার ফ্যামিলির 17 জন সবাই মারা গেছে। সম্ভবত তার নিজস্ব কোনো আসলে লাভ নাই, কোটা থাকলেও যা, না থাকলেও তাই। কিন্তু যুদ্ধে যেহেতু তাদের পরিবারের সবাই নিহত হয়েছে, তার প্রতি একটা ইমোশন ক্ষোভ আছে যে এই মুক্তিযোদ্ধাদের সন্তান বা তারা যাতে ভালো থাকে, তাদের পাশে বেশি দাঁড়ানো দরকার। কিন্তু এখন যেহেতু নাতিপুতি হয়ে গেছে, সেই জন্য আমার মনে হয় যে এই আন্দোলনটা একটু চেষ্টা করলেই শেখ হাসিনা বা সরকার বা কোর্টে তাদের পক্ষে রায় হতো। কিন্তু এই যে যখনই একটু আন্দোলন করতে গেছে, তখন কিন্তু সুবিধাবাদী অনেক গ্রুপ আছে, বা যারা আন্দোলন করেছে তাদের মধ্যেও কিছুটা জটিলতা আছে, তাদের জ্ঞান সীমিত, ছোট পোলাপান। যেমন একটা বিয়েতে গেলে দেখা যায় প্রথমে জিজ্ঞেস করে যে আপনাদের সাথে আমরা কথা বলবো না, আপনারা পোলাপান মানুষ, আপনাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ কে আছে, তাদের সাথে কথা বলবো। এর মানে হলো যে আসলে অনেক জটিল জ্ঞানের বিষয় আছে, জ্ঞান চর্চার বিষয় আছে। আর মনে রাখতে হবে যে অন্যায়ের প্রতিবাদ করা উচিত, অন্যায় মনে হলে সেটা অবশ্যই প্রতিহত করা উচিত, কিন্তু অনেক কিছু ভাবতে হবে, যেটা আপনি অন্যায় মনে করছেন সেটা আসলে অন্যায় নাও হতে পারে। এটা একটা জটিল হিসাব নিকাশের ব্যাপার। তা আমি সাপোর্ট করছি না যে একটা শক্তিশালী মানুষ আমাদের উপরে চড়াও হবে আর আমি সেটা মেনে নেব, আমি তা বলছি না। কিন্তু অনেক কিছু বিবেচনা করতে হয়, অনেক জ্ঞান, অনেক ভাবনা, অনেক কিছু করার বিষয় আছে। আর ছেলে মেয়েদের খুব কম্পিটিশনে যেতে হবে। হ্যাঁ, কিছু সুবিধা প্রাপ্ত মানুষ থাকতে পারে যারা অল্পতেই চাকরি পাবে, কিন্তু আপনিও যে পাবেন না তা না। কারণ এখন দেখেন যে বিসিএসে যারা পাশ করছে, তারা যে কোটাই যে পাশ করছে বা খুব বড় লোকের ছেলে পাশ করছে, নেতার ছেলে পাশ করছে তা না, সাধারণদের মধ্যেও পাশ করছে। আমি এখন বসে আছি আমাদের দহে, এটা দৌলতপুর এবং ষোলোয়ার মাঝামাঝি। এখানে ষোলোয়াতে 3 জন বিসিএস পাশ করেছে, তার মানে তারা কোটায় পাশ করেনি। হ্যাঁ, কোটাতে অনেক ছেলে বঞ্চিত হবে, এটা আমরা মানছি, সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু তারপরেও একটু বুদ্ধি বিবেচনা করে অনেক কিছু চিন্তা করে আসলে আমাদের এগোতে হবে। ভালো খারাপ দুইটাই আছে। আমি ন্যায়ের জন্য অন্যায়কে প্রশ্রয় দিতে বলছি না, আবার অন্যায়কে প্রশ্রয় কখনো কখনো বিশেষ প্রয়োজনে আপনাকে টেকনিক, কিছু ডিপ্লোমেসি, কিছু কৌশল আপনাকে অবলম্বন করতে হবে। কিন্তু সব কিছু মিলিয়ে আসলে বিষয়টা অনেক জটিল। দর্শন জ্ঞানটা ভীষণ জরুরি। আপনারা সবসময় গুরুত্ব দিবেন যারা জ্ঞানী, যারা অনেক লেখাপড়া করেছে, অনেক গবেষণা করেছে, অনেক কিছু বোঝে, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়াটা খুব ভালো, উচিত। এইটা বিবেচনায় রাখা দরকার। আসলে ছেলে মেয়েরা পড়াশোনা করবে, তার বাবা মায়েরা আন্দোলন করবে, সেটাও হতে পারে। যেহেতু ছেলে মেয়েদের একটা কন্ডিশন হলো যে তাকে অনেক বেশি নাম্বার পেতে হবে। যারা সুবিধা ভোগী তাদের সাথে কম্পিটিশনে যেতে হবে। সুবিধাভোগী মানেই যে তারাই শুধু সুবিধা পাবে তা না, আপনিও পাবেন। তার মানে 50-এর জায়গাতে আপনাকে 60, 65, 70 পেতে হবে। মানে সবসময় মনে রাখতে হবে যে আমাকেও দোষী ভাবতে হবে। আমি শুধু অন্যদের দোষী ভাববো সেটা না, আমাকেও দোষী ভাবতে হবে। সবসময় মনে রাখতে হবে যে অন্যদের দোষ অনেক বেশি থাকলেও আমার নিজের দোষও আছে, যেটা সক্রেটিস বলেছে যে নো দাইসেলফ। আসলে আমি বলি যে সক্রেটিসকে আমাদের চেনা দরকার ছিল, কারণ সক্রেটিসের যে জ্ঞান ছিল, যেভাবে সে যুবক সম্প্রদায়কে ভালো পথে নেওয়ার চেষ্টা করছিল, তাদের জ্ঞান বর্ধক আলোচনা করতেন, প্রশ্ন করতেন, কেন সে উত্তর দিচ্ছে, কারণ কি, এগুলো নিয়ে তিনি বেশ কাজ করতেন।
কিন্তু সাধারণ জনগণ বুঝতে পারলেন না, তাকে আরও বিপদে ফেলে দিলেন। কেস করা হলো, ভোটে সে হেরে গেল, মৃত্যুদণ্ড হলো। মৃত্যুদণ্ডের পরেও 1 মাস তাকে সুযোগ দেওয়া হয়েছিল, এরকমটাই ইতিহাসবিদরা মনে করে। তো সব কিছু মিলে সে কিন্তু পালালো না, কারণ আইনকে সে শ্রদ্ধা করেছে। সে বলেছেন যে আইন ভুল করতে পারে, কিন্তু আইনের আশ্রয় নিতে হবে, আইনের বিরুদ্ধে যাওয়া যাবে না। আসলে সব কিছু মিলিয়ে আমি কারো দল বা পক্ষে বলছি না, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয়েছে যে পিসফুল একটা কম্পিটিশন হওয়া দরকার, আন্দোলনটাও পিসফুল হওয়া দরকার, সরকারেরও সহনশীল হতে হবে। এখন কোনো ক্ষেত্রে সরকার হয়তো চড়াও হচ্ছে, এটাও যেমন ঠিক, আবার এটাও ঠিক যে চড়াও না হলে আরও জানমালের ক্ষতি হতে পারে। উভয় দিকেই সংকট। এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।